খোলাখুলি আলোচনায় মীমাংসিত সংস্কার ইস্যুতে ঐকমত্যের আহ্বান আলী রিয়াজের। নির্ধারিত সময়ে জুলাই সনদ তৈরির প্রত্যয়। জুলাই গণহত্যার বিচার পুরো জাতির আকাঙ্ক্ষা, মন্তব্য সালাউদ্দিনের। চাঁখারপুল হত্যায় 4 আসামির হাজিরায় বিজ্ঞপ্তি নির্দেশ। নির্বাচনের সময় বেঁধে দেওয়ার বিপক্ষে জামায়াত, আগে স্থানীয় সরকারে ভোট দাবি, আগের দাঁড়িপাল্লা প্রতীক পাওয়ার আশা। বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষার সঙ্গে বাজেট সামঞ্জস্যপূর্ণ নয় বলছে সিপিডি। কালো টাকা সাদার সুযোগ পুনর্বিবেচনার আহ্বান। ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ, রেল সড়ক কোথাও নেই যানজট ভোগান্তি। টাঙ্গাইলের ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে 3 জন নিহত। গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলা তদন্তের আহ্বান জাতিসংঘের। উপত্যকায় গণহত্যা চলছে বললেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবং ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী জর্ডানের সামনে বাংলাদেশ, ভালো কিছুর প্রত্যাশায় আইফ ইদার দল। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবার থাকছে বিস্তারিত। বৈষম্যহীন সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রস্তাবিত বাজেট সামঞ্জস্যপূর্ণ নয়। তাই সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও কালো টাকা সাদা করার সুযোগ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সিপিডি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত বাজেট নিয়ে নিজেদের পর্যালোচনা তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। ব্যক্তি করারূপে বৈষম্যের অভিযোগ করেন তিনি। হাসান আল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত 2025-26 বাজেট নিয়ে প্রতিক্রিয়া তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তার প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গেলে অন্যান্য জায়গায় যে পদক্ষেপগুলো নেওয়ার কথা। জুলাই আন্দোলনে কর্মসংস্থানের বড় দাবি থাকলেও প্রস্তাবিত বাজেটে তার তেমন প্রতিফলন ঘটেনি। এজন্য শিক্ষা ও এসএমআই খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ সিপিডির। জুলাই অগাস্টে সেখানেও কিন্তু এটা খুব বড়ভাবে আসছে। সুতরাং বাজেটের মূল দর্শন যেটা ছিল যে ট্যাক্স এন্ড নন ট্যাক্স পলিসিগুলোর মাধ্যমে এই প্রথম পর্যায়ে যে বৈষম্যটা থাকে সেটাকে কমিয়ে নিয়ে আসা, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি দেখি তাহলে সেখানে খুব বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের অন্যতম চিন্তার বিষয় হচ্ছে যে রাজস্ব আহরণ। এইটা আমাদেরকে এটাকে আরো এটার গতি না বাড়াতে পারলে যে উন্নয়ন কার্যক্রমগুলি, যে রাজস্ব কার্যক্রমগুলি, সেগুলো আসলে অর্জন করা সম্ভব না। কালো টাকা সাদা করার সুযোগকে বৈষম্য নিরসনে বড় বাধা মনে করছে গবেষণা প্রতিষ্ঠানটি। তাদের মতে এতে বৈধ আয়ের মানুষ বঞ্চিত হবে। সিপিডি বরাবরই বলে এসেছে যে অপ্রদর্শিত অর্থ, অর্থাৎ যেটাকে আমরা কালো টাকা বলে থাকি, কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না। শহরে চাপ কমাতে স্থানীয় গ্রামীণ অর্থনীতিতে বাজেট বৃদ্ধির দাবিও জানায় সিপিডি। যারা মধ্যম এবং নিম্ন আয়ের মধ্যে তুলনামূলকভাবে তাদের উপরে কিন্তু এই প্রবৃদ্ধিটা বেশি হবে। অর্থাৎ এখানে কিন্তু আমরা যে করের বৈষম্য দূরীকরণের কথা বলছি, কর ব্যবস্থার এইটার ফলে বৈষম্যটা দূর হচ্ছে না। তবে ব্যক্তি আয়করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের সঙ্গে উচ্চবিত্তের বৈষম্যের অভিযোগ করেন তারা। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বিচার বিএনপির প্রতিশ্রুতি নয়, এটি পুরো জাতির আকাঙ্ক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর আগে নিজের অপহরণ ও গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন তিনি। এদিকে গেল বছরের 5 আগস্ট চাঁখারপুলে 6 জন নিহতের মামলায় 4 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। ঘটনার 62 দিন পর 11 মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। চাঞ্চল্যকর এই ঘটনায় মঙ্গলবার সকালে নিজের অপহরণ ও গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন সালাউদ্দিন আহমেদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল হাসান, বেনজির আহমেদ সহ 7 জনকে আসামি করা হয়। যার জন্য পরে তিনি সাংবাদিকদের বলেন, বিগত সরকার আমলে যারা গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের শিকার হয়েছেন তাদের মামলা করতে হবে। শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরো যারা
র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে। যারা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, যারা পুলিশি নির্যাতনে মৃত্যুবরণ করেছে, যারা বিভিন্নভাবে আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা অপঙ্গত্ব বরণ করেছে, বিভিন্নভাবে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয়, যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেজন্য আহ্বান জানাচ্ছি। এ সময় জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার বিএনপির প্রতিশ্রুতি নয় বরং পুরো জাতির আকাঙ্ক্ষা বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। স্বাধীন বিচার বিভাগের মধ্য দিয়ে আমরা আশা করি এই বিচারিক প্রক্রিয়া চালু থাকবে এবং আন্তর্জাতিক মহল আর দেশের অভ্যন্তরে সবাই যেন এটা দেখতে পায় যে একটা সুবিচার নিশ্চিত হচ্ছে, এখানে কোনো পক্ষপাত করা হচ্ছে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এদিন সকালে গণঅভ্যুত্থান চলাকালে 5 আগস্ট চাংখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় 4 পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে পলাতক 4 আসামিকে আদালতে হাজির হতে পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। জুলাইয়ের মধ্যেই সনদের কাজ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। দ্বিতীয় দফার বৈঠকে যেসব বিষয়ে একমত হবে না তার রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করে প্রতিশ্রুতি দেবে বলে আশা করছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। মঙ্গলবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে 30টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠকে এসব কথা জানান তিনি। তন্দ্রা তারুণের প্রতিবেদন। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শুরুর পর মঙ্গলবারও 30টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। সকাল 11টায় বিএনপি, জামায়াত, এনসিপি সহ দলগুলো আলোচনায় অংশ নেয়। এ সময় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, আলোচনার মাধ্যমে ঐকমত্যের বিষয়গুলো সনদে ঠাঁই পাবে। সংস্কারের বিষয়গুলোতে সবাইকে ঐকমত্যে পৌঁছানোর আহ্বানও জানান তিনি। আমাদের লক্ষ্য হচ্ছে এই 3টা বা 4টা বিষয় এক জায়গায় আসা। সেটা যে সবসময় একমত হতে পারবো তা নয়, ক্ষেত্র বিশেষে একমত হওয়া যাবে, ক্ষেত্র বিশেষ হয়তো পাওয়া যাবে না, কিন্তু আমাদেরকে এগুলো এক অর্থে এর এক ধরনের উপসংহার টানতে হবে। কারণ সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয় দফার বৈঠকে সংবিধানের 70 অনুচ্ছেদ তথা দলের বিপক্ষে ভোটদান, নিম্নকক্ষের নারীদের 100 আসন, তত্ত্বাবধায়ক সরকার, সংসদে স্থায়ী কমিটি নিয়ে আলোচনা হবে বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমরা আশা করছি যে এই কাঠামোগতভাবে এটা অগ্রসর হলে আমরা আজকে এই বিষয়গুলো এক অর্থে নিষ্পত্তি করতে পারবো, কিন্তু এটা আবার বাধ্যকতা মনে করার কোনো কারণ নেই যে এটাকে আমাদের নিষ্পত্তি করতেই হবে। যদি প্রয়োজন হয় যে একটি বিষয় আজকে আমরা নিষ্পত্তি করতে পারলাম না, আরেকটু আলোচনা করা দরকার, আমরা পরবর্তী দিনের বৈঠকের শুরুতে সেটা নিয়ে আমরা আলোচনা করে নেব। ঈদের ছুটির পর দ্বিতীয় দফার পরবর্তী আলোচনাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। আগামী নির্বাচন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হয়, তবে এপ্রিলের পরে যাওয়া ঠিক হবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার মতে ভোটের জন্য সরকারকে সময় বেঁধে দেওয়ার পক্ষে নয় তারা। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ দেশ থেকে বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিজম থেকে গেছে। ফ্যাসিবাদের বিদায়ে দেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন জরুরি। এ সময় নির্বাচন কমিশন দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেবে আশা জানিয়ে তিনি বলেন, পক্ষপাতমূলক আচরণ করলে জামায়াত চুপ থাকবে না। ডিসেম্বর 25 থেকে জুন 26 এর ভিতরে তিনি নির্বাচন দেওয়ার পক্ষে। আমরা আমাদের মতটা ইতিমধ্যে ব্যক্ত করেছি যে এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয় তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে। কারণ মে মাস থেকে আমাদের দেশের আবহাওয়া কিন্তু ক্রমাগত খারাপের দিকে যায়। এটা নির্বাচনের জন্য উপযুক্ত কোনো সিজন হবে না। আমরা এইভাবেই আমাদের মতামতটা ব্যক্ত করেছি, কিন্তু আমরা বেঁধে দেওয়ার অধিকার রাখি না। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন মানুষ। মঙ্গলবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে শিডিউল মেনে ছেড়ে যাচ্ছে ট্রেন।
বাস টার্মিনালেও নেই ভোগান্তি, স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা। তন্দ্রা তারুণ্য ও সাদাত নিশাদের রিপোর্ট জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। ঈদ যাত্রার চতুর্থ দিনে মঙ্গলবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। ভোর থেকে স্টেশনে ভিড় করতে থাকেন ঘরমুখো মানুষ। টিকিট কালোবাজারি রোধে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে প্রশাসন। পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট ও পাশাপাশি কাজ করছে বাংলাদেশ রেলওয়ে। এবারের ঈদ যাত্রায় ভোগান্তির মুখোমুখি না থাকায় সন্তুষ্ট যাত্রীরা। অনলাইনে সার্ভার জটিলতা থাকলেও টিকিট পেয়ে ট্রেন যাত্রা যেন ঈদ আনন্দকে বাড়তি মাত্রা যোগ করেছে। ঢাকা তো ব্যস্ত জীবন, গ্রামে অনেক ভালো লাগে, সবার সাথে ঈদ করবো। আমাদের কিরকম ভোগান্তি পড়তে হয় না। টিকিট কাটার আগে যেটা হয় একটু মানে খুবই হয়ে যায়, ঝামেলার মধ্যে পড়তে হয়, বাট পেয়ে গেছি ফাইনালি, এটা খুবই ভালো লাগছে। এদিকে গাবতলী, মোয়াখালী ও সায়দাবাদ টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। টার্মিনালে যাত্রী চাপ বাড়লেও যথাসময়ে বাস ছেড়ে যাওয়ায় ভোগান্তি নেই। যাত্রীদের চাপ ইনশাল্লাহ মোটামুটি ভালো, এখন পর্যন্ত শিডিউল ঠিক আছে, যানজট মোটামুটি নেই, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। রানিগঞ্জ থেকে আসলাম, কোনো যানজট নেই। এর আগে ছিল ভাড়া অনেক, এর আগে আমরা গেছিলাম হচ্ছে 3000ও লাগছিল, এবার অনেক লিমিটের মধ্যে। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। সাভার, গাজীপুর, কুমিল্লা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ মহাসড়কের গাড়ির চাপ বাড়লেও নেই যানজট। স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। সড়কের শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পরিবহনের কিছুটা চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। যাত্রীদের চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যে কোনো অপরাধ প্রতিরোধে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে র্যাব। প্রশাসনের ভূমিকা বেশ ভালোই ছিল। আজকে রাস্তার পরিস্থিতি খুবই ভালো। ডাকাত এবং ছিনতাইকারীদের উপদ্রব যেন হাইওয়েতে না হয় এবং সাধারণ মানুষ যেন নিরাপদে বাড়িতে যেতে পারেন, এই লক্ষ্যে আমরা আমাদের টহল কার্যক্রম জোরদার করেছি। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও নেই যানজট বা ধীরগতি। মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের পাশাপাশি সবগুলো আন্ডারপাস, ওভারপাস খুলে দেওয়ায় ঈদযাত্রায় এখন পর্যন্ত স্বস্তি রয়েছে। ইন্টারচেঞ্জ হচ্ছে আর কি, ওইটা যদি কাজ শেষ হয় তাহলে আরো যানজট কমবে আর কি। সিরাজগঞ্জ বগুড়া মহাসড়কের বিভিন্ন জায়গায় কিছু প্রতিবন্ধকতা আছে, এগুলো আশা করতেছি আমরা পবিত্র ঈদুল আজহার আগে এগুলো কাজ শেষ হয়ে যাবে। ঈদযাত্রায় টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করেছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে যানজট ও আইন শৃঙ্খলা রক্ষায় সোমবার বিকেল থেকে 6 শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রায় 25টি মোবাইল টিম এবং 40টি পিকেট টিম এই মহাসড়কের নিরাপত্তা কাজে দ্বারা এবং ট্রাফিক ব্যবস্থাপনার সাথে জড়িত থাকবে। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে যানজটের সংখ্যা থাকলেও এখন পর্যন্ত স্বস্তিতে ফিরছেন যাত্রীরা। সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ, পাশাপাশি বাস কাউন্টারগুলোতেও বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। তবে নেই কোনো যানজট। মহাসড়কে ভোগান্তি কমাতে নিয়োজিত করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলের বাসাইলে মহাসড়কে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় বাবা ও ছেলে সহ 3 জন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল 9টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের করাতি বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেওয়ায় ঘটনাস্থলেই বাবা ও 2 সন্তানের মৃত্যু হয়। এই ঘটনায় আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। আজকে সকাল 9 ঘটিকার সময় ঢাকা থেকে 8:30 মাইক্রোবাস করাতিপাড়া বাইপাসে আসার পরে এখানে সার্ভিস লেনে দাঁড়ানো ছিল একটা ট্রাক। এই মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে মেরে দিয়ে ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বাবা 2 ছেলে স্পট ডেথ মারা যায় এবং অন্য 3 জন বাচ্চা সহ অন্যরা টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ঈদ উল আজহাকে ঘিরে এখনো নাশকতার কোনো হুমকি না থাকলেও রোধে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে র্যাব। দুপুরে এমনটাই জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। একই সাথে পশুর হাট থেকে শুরু করে পরিবহন কাউন্টারগুলোতে সাধারণ মানুষের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল আজহা। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। অন্যদিকে সমানতালে আসলে তাদের বাজেটের একটা সীমাবদ্ধতা। একদিকে গরুর হাট, অন্যদিকে সাধারণ মানুষের বাড়ি ফেরা, দুটি বিষয়ে রাজধানীবাসীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। ঈদ উল আজহা আসলেই গরুর হাটে বাড়ে জাল টাকার ছড়াছড়ি। সম্প্রতি এ চক্রের একজনকে গ্রেফতার করেছে র্যাব, যারা অনলাইনকে ব্যবহার করে ছড়িয়ে দিচ্ছে জাল টাকা। একই সাথে বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া থেকে শুরু করে যাত্রী হয়রানি যাতে না ঘটে সে বিষয়েও তদারকি করছে বলে জানান র্যাব 4-এর অধিনায়ক। তো এই ধরনের অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে আমরা অলরেডি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছি। আমরা গতকালকে রাতেও আমাদের গাবতলী হাট এলাকা হতে 3 জন অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করেছি, যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রিবোট্রিল হাই ভলিউম ঘুমের ওষুধ সেটা সহ বিস্কিট এবং কোমল পানীয় ছিল, এবং তাদেরকে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করছি। দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সাংবাদিকদের জানান, সাধারণ মানুষের জীবনযাত্রা যেন হুমকির মুখে না পড়ে সে লক্ষ্যে প্রস্তুত রয়েছে বাহিনীটি। সারা দেশব্যাপী আসন্ন ঈদ উদযাপনকে উপলক্ষ করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের কন্ট্রোল রুম, মোবাইল পেট্রোল, ভেহিকল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে। এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে র্যাবের শক্ত অবস্থানের কথাও তুলে ধরেন এই কর্মকর্তা। শীর্ষ সন্ত্রাসী, চরমপন্থী, জলদস্যু ও সন্ত্রাস দমন, কিশোর গ্যাং নির্মূল, নাশকতাকারী এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার সহ আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কোরবানির হাট কেন্দ্রিক ও মার্কেটে চুরি ডাকাতি, ছিনতাই, প্রতারক চক্র, দালাল, মলম পার্টি এবং অজ্ঞান পার্টির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এবার ঈদ যাত্রা সুখকর করতে ও ছদ্মবেশে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ডাকাতি প্রতিরোধে প্রতি বাসে 3 জন করে স্টাফ থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রথম তো ছবিটা তারাই উঠাবে, ছবিটা উঠে রাখলে ক্যামেরায় কিন্তু ছবিটা উঠে রাখবে, ওই ছবিটা যদি তারা আবার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দিতে পারে সাথে সাথে দিয়ে রেখে দেয়। যেহেতু ঈদের সময় ড্রাইভারদের একটু রেস্টেরও দরকার আছে। অনেক সময় তারা এক জায়গায় হয়তো রাজশাহী গেল, রাজশাহীতে আসার পর পরে আবার আরেকটা গাড়িতে উঠে যায়। এটা যেন তারা না করে, ড্রাইভারদের যেন একটা প্রপার রেস্ট দেয়। সিলেটের জকিগঞ্জ উপজেলা সহ বেশ কয়েকটি এলাকায় বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে। আর কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে পার্শ্ববর্তী উপজেলা বিয়ানী বাজারেও দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, কতটা ভোগান্তিতে আছে মানুষ, আমাদের জানাবেন। ন্যান্সি, আজ ভোরে এক পশলা বৃষ্টির পর এখন আসলে সিলেটের আকাশ অনেকটা বৃষ্টিহীন। গতকালও সিলেটে বৃষ্টি হয়নি, যে কারণে সিলেট নগরীতে জলাবদ্ধতা নেই। তবে সিলেটবাসীর জন্য সবচেয়ে দুঃসংবাদ সেটি হচ্ছে যে জকিগঞ্জ উপজেলায় ডাইক ভেঙে পানি প্রবেশ করায় বর্তমানে সেখানকার অবস্থা খুবই করুণ। আমরা একটু আগে কথা বলে যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত জকিগঞ্জ উপজেলার অন্তত 35টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে।
এবং একই সাথে কিন্তু জকিগঞ্জের পার্শ্ববর্তী যে উপজেলা বিয়ানীবাজার এবং বালাগঞ্জ সেখানেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, জকিগঞ্জ উপজেলার যে সমস্ত ইউনিয়নগুলোতে বন্যার পানি প্রবেশ করেছে সেসব এলাকার লোকজন তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্র এবং আত্মীয় স্বজনের বাড়িতে ইতিমধ্যে চলে গেছেন, এমনটি আমাদেরকে প্রশাসন জানিয়েছেন। দর্শকদের আরো জানিয়ে রাখতে চাই যে গত রবিবার দিবাগত রাত 2:30টার দিকে জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই গ্রামের পাশে কুশিয়ারা নদীর ডাইক দিয়ে পানি প্রবেশ করা শুরু করে, যে কারণে গতকাল সোমবার ভোর রাতেই একই ইউনিয়নের অনেকগুলো গ্রাম প্লাবিত হয়ে যায়। এরপরে বাখরশাল ও কলাছড়া ইউনিয়নের লোহার মহল গ্রামের পাশে কুশিয়ারা নদীর ডাইক ভেঙে যায় এবং আজকে সকালেও আরো 3টি জায়গায় কুশিয়ারা নদীর ডাইক ভেঙে যাওয়ার খবর আমরা পেয়েছি এবং এই ডাইক ভেঙে যাওয়ার কারণে পানি দ্রুত গতিতে প্রবেশ করছে কুশিয়ারা নদীতে, যে কারণে কুশিয়ারা এবং সুরমার পানি বৃদ্ধি পাচ্ছে। দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সুরমার পানির যে স্রোত এই মুহূর্তে সেটি নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন। তো কুশিয়ারা এবং সুরমার পানি বৃদ্ধি পাওয়ার কারণে জকিগঞ্জ, বিয়ানীবাজার, বালাগঞ্জ এই 3টি উপজেলার বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। সবচেয়ে হতাশার কথা বা সিলেটবাসীর জন্য সবচেয়ে দুঃসংবাদ যেটি হচ্ছে যে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে এভাবে যদি পানি বৃদ্ধি পেতে থাকে তাহলে আগামী কয়েকদিনের মধ্যে পুরো সিলেট জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ন্যান্সি। খালেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী খালেদ আহমদ। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে আটজন ও ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া সীমান্ত দিয়ে 22 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার রাত 3টার দিকে ভারতের আলিপুর এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে 8 জনকে পুশিন করে বিএসএফ। এদের মধ্যে 4 জন নারী ও 4 জন পুরুষ। 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান তাদের আটক করেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাটের মুন্সিরহাট সীমান্ত দিয়ে 12 জন এবং ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে 10 জনকে পুশিন করেছে বিএসএফ। এদের মধ্যে 12 জন নারী, 8 জন পুরুষ এবং 2 জন শিশু রয়েছে। চট্টগ্রামে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর পোশাকের কাপড় সহ 4 জনকে আটক করেছে পুলিশ। এদের একজন নগরীর ওয়েল ফেব্রিক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম। তিনি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য আব্দুস সালামের ভাই। চট্টগ্রাম থেকে একেএম নাজিমের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। বিভিন্ন কারখানা থেকে জব্দ হওয়া পাহাড়ি সন্ত্রাসবাদী সংগঠন কেএনএফ এর পোশাকগুলো তৈরিতে যে কাপড় ব্যবহার করা হয়েছে সেই প্রতিষ্ঠানের খোঁজ পায় পুলিশ। সোমবার বিকেলে চাঁদগাঁওয়ের ওয়েল কম্পোজিট নিট লিমিটেড নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। সন্ধ্যা পর্যন্ত চলে সে অভিযান। সেখানে গাড়িতে রোল করা কাপড় সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম সহ 4 জনকে বায়েজিদ বোস্তামি থানার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। অভিযান পরিচালনা করিয়া জানতে পারি যে বায়েজিদ থানার যে মামলাটা হয়েছে ওই মামলার যে মেইন কাপড়, ওই কাপড়গুলো এই গার্মেন্টস থেকে সাপ্লাই হয়েছে। ওরা ওখান থেকে দিছে, ওরা ওই বায়েজিদ এলাকায় ওরা ওই তৈরি করেছে। এই ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে আমরা 4 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসি। এদিকে বৈধভাবে বিপণন কর্মকর্তার মাধ্যমে অর্ডার নেওয়া হয়েছিল বলে জানান প্রতিষ্ঠানটির ম্যানেজার। আমরা জানতাম এটা মিয়ানমার সেনাবাহিনীর, আমরা অবৈধ কিছু জানি না। আমরা জানি বৈধভাবে একটা অর্ডার হয়েছে, মার্কেটিং অর্ডার করছে, আমরা ওইভাবে অর্ডারটা কমপ্লিট করছি। গেল 27 মে রাতে পাহাড়তলী থানার ডিটি রোডের একটি কারখানায় অভিযান চালিয়ে 15,000 ইউনিফর্ম জব্দ করে পুলিশ। এর আগে 26 মে রাতে নগরের অক্সিজেন নয়াহাট এলাকার একটি কারখানা থেকে 11,785টি ইউনিফর্ম উদ্ধার করে পুলিশ। এছাড়া 17 মে রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে 20,300টি সন্দেহজনক পোশাক জব্দ করে গোয়েন্দা পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি।